আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। এবং কি আরেকটি টপিক যেটা হলো যে আমরা গত 23শে জুলাই 2025 রোজ বুধবার যে আমরা অনশন কর্মসূচি পালন করছিলাম ইতালি অ্যাম্বাসি এবং কি বিএফএস গ্লোবালের সামনে। তো ওইখানে একটা বিষয় বলা হয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে আমাদের মিটিং হবে এবং কি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে। তো এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তৈদূষণের সাথে যেহেতু আমাদের পরের দিনেই 23 তারিখ যেহেতু আমাদের অনশন কর্মসূচি ছিল, তো 24 তারিখেই সকালবেলা আমাদের কিছু প্রতিনিধি ভাইরা তো গিয়েছিল। যাওয়ার পর ওইখানে তাদের সাথে কথা বলা হয়েছে এবং কি ওনারাও কিন্তু আমাদের আশ্বাস দিয়েছে। আর ওইখানে আপনারা বিগত ভিডিওগুলো তো দেখছেন যে আমাদের কিন্তু খুবই পরিচিত যে তৈদ হোসেন জসিমউদ্দিন, এরা বিগত দিনগুলো আমাদের সবাই মোটামুটি চেনে যারা ভুক্তভোগী নিয়ে কাজ করে। তো অ্যাপয়েন্টমেন্ট লাগে নাই। আর ওনারা যে অনশন কর্মসূচিটা পালন করার ফলে ওনারা কিন্তু যে নিউজ প্রোটোকলগুলো এদের মাধ্যমে কিন্তু ওনারা ক্লিয়ার হয়ে গেছে যে ভুক্তভোগীরা ইতালি অ্যাম্বাসির সামনে বা বিএফএস গ্লোবালের সামনে যে অনশন করছে, তো ওইটা থেকে তারা বোঝে। আর তারা আমাদের এইটা নতুন না, এই তৈদ হোসেনের সাথে অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। সেই 2022 সাল থেকে ভুক্তভোগী শুরু হয়েছে 2023 সালের আগস্টের পর থেকে। তো এরপর থেকে কিন্তু দফায় দফায় তাদের সাথে কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছে এবং কি তাদের সাথে কিন্তু মিটিংও হয়েছে। কিন্তু আসলেই দুঃখজনক ব্যাপার হলো কি যে আমরিক সরকার যখন ছিল তখনও কিন্তু যে তাদের সাথেও কিন্তু আমাদের মিটিং ছিল এবং কি এখন যে 5ই আগস্ট 2024 সালের পরে কিন্তু এই যে উপদেষ্টাগুলো তৈদ হোসেন তাদের সাথেও কিন্তু মিটিং হইতেছে। তো তারা ক্লিয়ার, তারপরেও কিন্তু আমাদের এই যে প্রবাসী কোনো সমস্যা থাকলে তাদের নিয়ে ওইরকমভাবে কাজ করে না, এইটাই আমাদের দুঃখজনক ব্যাপার। আর তৈদ হোসেন আসলে ওনার ভেতরে শিক্ষাগত যোগ্যতা এক জিনিস, আর যে কূটনীতিকভাবে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্র কিভাবে সমস্যা থাকলে ওইটাকে সমাধান করা যায় এইটা তাদের মধ্যে নাই। কারণ তারা পূর্বশর্ত রাজনীতিক ওই অভিজ্ঞতা তাদের মধ্যে নাই আর ওইভাবে কাজ করতে পারে না। এইটা আসলে আমরা কপাল পোড়া, এইটাই আমাদের দুর্ভাগা। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি। তো এইটা আসলে কি বলবো, তারপরও যেহেতু আমাদের আশ্বাস দিয়েছে যে এটা নিয়ে তারা মিটিং করবে আন্তোনিও আলেসান্দ্রোর সাথে এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয় তৈদ হোসেনের সাথে। তো তারা কিন্তু বৃহস্পতিবারই মিটিং করেছে। তো যেহেতু শুক্র শনি বন্ধ ছিল, তো আজকে হলো রবিবার, তো সকালবেলা আজকে তাদের সাথে কথা বলা হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের এই বিষয়গুলো যেহেতু আমাদের ওইখানে স্মারকলিপি আকারে যে আমাদের রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী অনেকে আছে যে রিটার্ন পান নাই, ফ্যামিলি ভিসা, সকল ইতালি ভিসা ভুক্তভোগী বিশেষ করে 2023 সাল 2024 সালের আওতার মধ্যে যত ভুক্তভোগীগুলো আছে সবার কথাগুলো কিন্তু ওই স্মারকলিপির মধ্যে একবারে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে কেউ বাদ রাখার মতো কেউ নেই। হ্যাঁ, মুখে এখন দেখেন আপনারা বলতে পারেন যে এই যে আমরা সাংবাদিক গেছে, সাংবাদিক সবাইকে আমরা আমন্ত্রণ জানাইছি, ওইখানে আমরা কোনো ফ্যামিলি বিষয় ওরকম দেখি না। দেখেন ভিডিওটা বড় হইতে পারে, তো এইগুলো লজিক কথা, এগুলো আপনাদেরই কথা, কারণ আপনারা বিভিন্ন সময় কমেন্টে জানান। দেখেন ওইখানে আমি ফ্যামিলি বিষয় ভুক্তভোগী পাইছিল একটা ভাই আর একটা আপু, বলতে কি তার ছেলেকে নিয়ে গেছে এবং সে ছিল, আর আরেকটা আপু ছিল, তো উনি গেছিলো। এই যে 3টা মানুষ আর আরও কয়েকজন মহিলা গেছে, তো তাদের ছেলেদের জন্য ওইটা হলো ওয়ার্ক ভিসা ক্যাটাগরি, তো তাদের ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আওতায় রাখলাম। কিন্তু ফ্যামিলি ভিসা মাত্র 3জন, ওই সাথে একটা ছেলে ছিল, মোট 4জন, মানে একজনের সাথে 2জন গেছে, তো এই মোট 4জন, কিন্তু ভুক্তভোগী ছিল 3জন।
তো এই যে 3 জন ভুক্তভোগী আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা ফ্যামিলি ভিসা, আপনারা যদি 20 জন একসাথে সামনে থাকতেন মহিলা বা আপনারা যদি সামনে থাকেন, পুলিশও ওরকমভাবে কিছু করে না। তারপরও আপনাদের ধন্যবাদ জানাই যারা আসছেন এবং কি ঘরে বসেও আপনারা সাপোর্ট করছেন, এটাতেও অনেক কিছু। তারপরও অনেক সময় অনেক কিছু বলেন, এই জন্যই বললাম যে আপনাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম। আপনারা আসেন নাই, এটাতে আমাদের কোনো দুঃখ নাই। তবে আসলে দুঃখ যখন হয় যে একটা সমাধান যখন না পায়, যেই মানুষগুলো আসলো তারাই কষ্ট পায়, এই জন্য আপনাদের কথাগুলো বলা হলো। তো আসলে আমরা দেখছেন যে ইতালি অ্যাম্বাসির সামনে এবং কি ইতালি বিএফএস গ্লোবালের সামনে যেভাবে আমরা স্থায়ীভাবে ওইখানে অনশন কর্মসূচি পালন করেছি, তো তারা কিন্তু নিচে নামে নাই, তারা কিন্তু ভেতর থেকে অনেক কিছু বলছে যে আসলেই ভুক্তভোগীরা কষ্টে আছে, তারা কিন্তু এটা একটা সমাধান দিতে হইব, তাদের ভিতর থেকে একটা অনুভূতি হয়তো আসছে, এই জন্য তারা এইটা মিটিংটা করছে। এবং কি ইতালি বিএফএস গ্লোবালও তারা কিন্তু উপর থেকে নামতে পারেনি, ওইখানে যারা অবস্থান ছিলেন তারা ওই ব্যাপারটা দেখছেন। তো এই ব্যাপারে তো আপনারা ক্লিয়ার। তারপর সর্বোচ্চ চেষ্টা করা হইতেছে, যদি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় যে তহিদ হোসেন উনি যদি মিটিংয়ের সুন্দর মতো বা ওই যে স্মারকলিপি আকারে যে এগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ক্লিয়ারভাবে আন্তোনিও আলেসান্দ্রো যে ইতালি রাষ্ট্রদূতের সাথে যদি ওরকম ক্লিয়ারভাবে বৈঠকটা হয়, উনি যেটা জানাইলো যে সকল বিষয়গুলো তুলে ধরছে। এখন আমাদের কথা হলো নোটিশের অপেক্ষা। তো আমাদের এই সহযোদ্ধা লোটাস ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে, এদিক দিয়ে মাসুদ ভাই। তো এইগুলো হলো অফিসিয়ালিভাবে সাইটটা দেখে মাসুদ ভাই এবং কি সম্প্রচার বা প্রচারের ক্ষেত্রটা আমরা দেখতেছি। তো বিভিন্নভাবে এইটার সাথে একে অপরের সাথে অনেকে জড়িত। একটা অনশন কর্মসূচি কিন্তু একজন দ্বারা সম্ভব না। তারপরও বলি যে এটা একটা সমাধান আসুক। 2023 সালে ভুক্তভোগী আসলে এখানে আমার মা বয়সী উনি কান্না করে দিয়েছে, আপনারা দেখছেন যে ভিডিওগুলোতে। আসলে এগুলো দেখার মতো না, সুদের উপরে টাকা আনছে 12 লাখ টাকা, 3টা ব্যাংকের মামলা, একটা সোনালী ব্যাংক না আপনার ইসলামী ব্যাংক, একটা হলো গ্রামীণ ব্যাংক, আর একটা হলো কি আরেকটা কি ব্যাংক যেন বলছিল। তো এই যে 3টা ব্যাংকে থেকে টাকা পয়সা আইনা দিছে, তো এই ব্যাংকে তারা মামলাও হইতেছে বা এই যে হতাশার মধ্যে এগুলা ভাই কষ্টের বিষয়। তারপরে বলবো সবারই একটা ভালো একটা সময় আসুক এবং কি সবাই একটা সমাধান পাক, এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। তবে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি যে এখানে যেহেতু আমাদের উনিরা নোটিশের মাধ্যমে জানাবে, তো আজকে রবিবার, আজকে প্রথম দিন, হয়তো সোমবার এই সপ্তাহের মধ্যে জানানোর কথা। তো আপনারা একটা ভিডিও ছাড়ছি, যেহেতু লোটাস ভাই এটা সরাসরি কল দিছে, সেই কথাগুলো বলছে। তো লোটাস ভাই সেই ব্যাপারটা ক্লিয়ার করছে, ভয়েস রেকর্ডটা আমি এটা বিকালবেলায় ছাড়ছি। তো ওইখান থেকে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যারা আছেন সকল ভুক্তভোগীদেরই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যারা আসলো তারা যাতে এই যে আপডেটগুলো জানতে পারে। দেখেন ওইখানে অনেক মানুষ ছিল, অনেক ভিডিও করছে, এখন সবাই তো এই আপডেটগুলো দিতে পারবে না। অনেক সময় এই একটা আপডেট অন্য অন্য পেজে যায় বা এটা সমস্যাটাই। কিন্তু যারা ওই যে আপনার বড় বড় গণমাধ্যমগুলো তারা ওইটার মাধ্যমে ওটুকুই দেখছে, কিন্তু যে আমরা যে মাঝপথে কাজ করা হইতেছে বা কীভাবে আসার বিষয় নগদ আপডেটগুলো, এগুলো কিন্তু তারা অনেকে জানতে পারে না। তো এই জন্য আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে। অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করবেন। তো ওই জায়গা থেকে যারা শুনছেন, তারপরেও আমি লাস্টে এই ভয়েস রেকর্ডটা আমি লাস্টে দিয়ে দেবো। তো আজকে ভিসার আপডেট যেটা হলো যে আজকে 27 জুলাই 2025 রোজ রবিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 77টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 6টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 93টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 23টি, এগ্রিকালচার ভিসা ছিল 51টি এবং কি স্পন্সর ভিসা ছিল 13টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা একটা, ওখানে স্টুডেন্ট ভিসা 1টি। তো ভিসা কম বেশি হইতেছে। তো আসলে ভিসাগুলো পাইতেছে কারা, এই বিষয় নিয়ে আপনারা অনেক সময় কমেন্ট করেন। ভিডিওটা বড় হলেও তারপরও আপনাদেরকে ক্লিয়ার করতে হয়। তো অনেকে আপনাকে কমেন্ট করছেন, এক ভাই কমেন্ট করছেন হলো যে কোন শহরগুলো তো ভিসা এখন দিতেছে। তো আসলে ভিসাগুলো দিতেছে যেই শহরগুলো প্রথম থেকে এই পর্যন্ত দিয়ে আসতেছে পূর্বে, সেই শহরগুলো থেকে পালেরমো, রাগুসা, সিসিলিয়া, সিয়েনে, ভ্যানিস, আরজ্জো শহর, রিমিনি শহর, তারপর মিলান শহর, রোমে কম দিতেছে। তো আরও কিছু কিছু শহর আছে, শবনম শহর। তো এই শহরগুলো থেকে এই প্রথম থেকে এই পর্যন্ত ভিসাগুলো দিতেছে। তো
আসলে এইটাই দুঃখজনক ব্যাপার যে অন্যান্য শহর থেকে নুলস্তা পেয়েছে, এটা বৈধ নুলস্তা, সরকারিভাবে ঘোষণা নুলস্তা পাইছে, ওই শহর কি কাজ হয় না? তো আরেক ভাই কমেন্ট করছিল যে কোন সালেরগুলো এখন ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। দেখেন আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এইটা স্পষ্টভাবে বলা হয়েছে যে 2024 সালের 22 অক্টোবর, মানে 22 অক্টোবরের পরের নুলস্তাগুলো, ধরেন আপনি নুলস্তাটা 2024 সালে 23 অক্টোবরের নুলস্তা ইস্যু করছেন, মানে আপনার নুলস্তাটা পাইছেন। তো ওই নুলস্তাটা আপনার কিচ্ছু করতে হবে না, আপডেট কিচ্ছু করতে হবে না, রি ইস্যু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। জাস্ট আপনি ইতালি বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে ওয়েব ফর্ম পূরণ করবেন, আপনার নুলস্তার নাম্বারটা এবং কি নুলস্তার যে প্রোটোকল নাম্বারটা আপনার মেল দিবেন, এবং কি আপনার যে কিছু ডকুমেন্ট আছে নাম্বারটা দিবেন ভ্যালিড। তো এগুলো দিয়ে আপনি জাস্ট সাবমিট করবেন। আপনি ওইটাকে যাচাই বাছাই করার সময়ের জন্য হয়তো 30 দিন বা 25 দিন নেবে। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক দিবে। পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর আপনাকে হয়তো পেমেন্ট করার পর 24 ঘন্টার মধ্যে, আশা করি 2-1 দিনের মধ্যে আপনাকে একটা ডেট দিবে আপনার পাসপোর্টটা সাবমিট করার জন্য। আর যদি যাচাই বাছাই করতে গিয়ে যদি কোনো রকম মালিকের কোনো ডকুমেন্ট সমস্যা থাকে তখন কিন্তু আপনাকে রেড ফ্ল্যাগ দেখাবে। এখন আপনি দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছেন। 2024 সালের 22 অক্টোবরের পরের নুলস্তাগুলো, মানে 22 অক্টোবর হলেও আপনি ওই ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, এবং কি 23 অক্টোবর হলেও নিতে পারবেন। কিন্তু 21 অক্টোবর হলে আপনি ওইটা আর এই নিয়মে আওতার ভিতরে পড়ে নেই, এটা বাইরে। আপনার কি করতে হবে যে রিইস্যু যদি করতে পারেন তাহলে 22 অক্টোবরের যে এই 2025 সালের ওই ফর্ম পূরণ করে যে অ্যাপয়েন্টমেন্টটা পায় এই নিয়মে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কিন্তু আসলে দেখেন এখন 22 অক্টোবরের আগেরগুলো কি অ্যাপয়েন্টমেন্ট পাইবে না? স্বাভাবিকভাবে অবশ্যই আপনারাও পাইবেন। তবে আপনাদের যে ক্যাটাগরি যে 22 অক্টোবর আগেরগুলো, সেইগুলো হলো যে রিটার্ন পাসপোর্টধারী এবং কি স্ক্যান পাসপোর্টধারী যেভাবে অপেক্ষা করতেছে, আপনারাও সেই আওতার মধ্যে পড়ে আছেন। তো এখন রিটার্ন পাসপোর্টধারী এবং কি যে স্ক্যান পাসপোর্টধারী যারা স্ক্যান পাসপোর্ট জমাইছে, তো তারা কিভাবে ভিসা পাইতেছে? তারাও তো অনেকে ভিসা পাইতেছে। অবশ্যই 2023 সালেরও কিন্তু ভিসা পাইতেছে রিটার্ন পাসপোর্টধারী। তবে এখানে শহর ভিত্তিক, যেই শহরগুলো থেকে প্রতিনিয়ত ভিসা দিতেছে সেই শহরগুলো থেকেই পুনরায় আবার সাবমিট করতে বলতেছে, এবং কি তারা কিন্তু সাবমিট করার পর আবার ভিসাগুলো কালেক্ট করতেছে, স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট। আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন 22 অক্টোবরের আগেরগুলো, সেগুলো কিন্তু হয়তো 2-1 অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে, ওরকম আহামরি কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। ওই শহর ভিত্তিক, যে শহরে রিটার্ন পাসপোর্টে কাজ করতেছে, স্ক্যান পাসপোর্টে কাজ করতেছে, আর ওই যে 22 অক্টোবরের আগেরগুলো স্থগিত, ওই শহর ভিত্তিকগুলো কাজ করতেছে। কিন্তু ঢালাওভাবে যারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে তাদের কোনো কিছু করা লাগতেছে না, রিইস্যু বা কোনো কিছু আপডেট কিছু করা লাগতেছে না। সেটা হলো 22 অক্টোবর পরেরগুলো, তারা জাস্ট ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে। তো এখন আমার আরেকটা বিষয়, যে এত ভিসা পাইতেছে তাহলে মানববন্ধন আন্দোলন করার কী লাভ? দেখেন এখন এই যে নাপোলি যারা জমাইছে, যারা আপনার আবিলনের শহরে জমাইছে, যারা সালেন্নোতে জমাইছে, যারা কাসেত্তা শহরে জমাইছে, তারা আবার রোম শহরে অনেকে ভিসা পাইতেছে না, ওই 2-1টা দিতেছে। তো এই যে এই শহরগুলো থেকে যারা নুলস্তা পাইছে, তো তারা কবে সমাধান পাইবে? তারা শহর ভিত্তিকভাবে যে যদি এইভাবে রাগুসা শহরে কি ওইখানে সবাই কি আপডেট করে দেয়? ওইখানে সব আল্লাহর ওলি? কেন নাপোলিতে কোনো ভালো মানুষ নাই? নাপোলিতে কেউ আপডেট করার লোক নাই? এত আপডেট কি সব রাগুসা শহরেই আপডেট হয়ে যায়? রাগুসা শহরের মালিকরাই সবই আপডেট করে দিয়ে দেয়, কেন নাপোলির কেউ আপডেট করে দেয় না? দেখেন এই কথাটা কে বলবে? নাপোলির কেন ভিসা দিতেছে না? সালেন্নোর কেন ভিসা দিতেছে না? তারপর কাসেত্তার কেন ভিসা দিতেছে না? ওইখানে কেউ নাই, আপডেট করার মতো কেউ নাই। ওইখানেও মালিকরা দৌড়াদৌড়ি করতেছে, মালিকরা নিতে অনেক আগ্রহ, বলতেছে তোর এই লোক আমার লোকটা আসে না কেন? নাপোলি শহরে অনেকে আছে যে মালিকে বলতেছে এই আমার লোক আমি চাই, আসে না কেন? কিন্তু তারা ওই কাজটা করতেছে না, এই জন্যই মানববন্ধনটা। আর আরেকটা বিষয় হলো কি, যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, আপনারা যেহেতু ফাইলটা সাবমিট করেন নাই 22 অক্টোবরের আগেরগুলো, তো আপনাদের একটা দাবি থাকবে, সেটা আপনারা নিজেরাই জানেন না যে আসলে আপনাদের কি বলতে হইব। আপনারা এখন একটাই দাবি করবেন, যেটা হলো যে 22 অক্টোবর আগের নুলস্তাগুলো যেহেতু আপনারা জমা দিতে পারেন নাই যারা, তারা আপনারা 22 অক্টোবরের পরেরগুলো যেইভাবে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে দ্রুত একটা সমাধান পাওয়া যেতেছে, আপনারাও বলেন যে আমরা যেহেতু জমা দিতে দেই নেই, আমাদেরটাও এই নিয়মে করুক।
আমরা রিইস্যু করতে পারবো না, আমাদেরটাও এই স্বাভাবিক অবস্থানে নিয়ে আসুক, আমরা ওই ফর্ম পূরণের মাধ্যমে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতে চাই। এই দাবিটা আপনারা স্পষ্ট করবেন, কারণ দেখেন ওই ফর্ম পূরণের মাধ্যমে যদি অ্যাপয়েন্টমেন্টটা নেন তাহলে আপনারা কিন্তু দ্রুত পেয়ে যাইতেছেন। হ্যাঁ, তো এইটাই আপনারা দাবি করবেন যে আমরা কি দোষ করছি, আমরা কি টাকা দিতাম না? এই যে 4,500 টাকা মনে হয় লাগে আপনার পেমেন্টের লিঙ্ক, যখন ডকুমেন্টটা যাচাই কমপ্লিট করার পর দেখে যে সব কিছু ঠিক থাকে, তখন আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক দেয়, তো হয়তো 4,500 টাকা। তো এটা আপনারা দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। তো আপনাদের এই নিয়মটা করে না কেন? তাদের এই যে একটা নোটিশ দিয়েছিল যে 22 অক্টোবরের পরেরগুলো ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, তো 22 অক্টোবরের আগেরগুলো কি দোষ করছে? 22 অক্টোবরের আগেরগুলো, এইগুলো পরেরগুলো কি সব কিছু কি আল্লাহর ওলি, বা তারা কি সবাই কি ওই যে সরকারে এইগুলো কি বৈধ করছে? আগেরগুলো কি বৈধ করে নাই? কি এইগুলো আগেরগুলো কি সরকারের নলস্তা দেয় নাই, নাকি ওইটা আকাশ থেকে পড়ছে? এইগুলার জন্যই আসলে আমাদের এই কথাগুলো আমরা তো এখন বলি, তাদেরকে ওইভাবে ক্লিয়ারভাবে যদি সরাসরি আন্তনিও আলেকজান্ডারকে বলা যায় তাহলে তো মনে করেন এটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু ওই সুযোগটা হইতেছে না। তারপরে বলবো, যেহেতু আগামী 30 আগস্ট 31 আগস্ট 2 দিনের সফরে যে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসতেছে, তো উনি 31 তারিখে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠক হবে। তো এই বৈঠকে আসলেই ওই যে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলবে যে কিভাবে বৈধ পথে সুন্দর মতো লোক যাইতে পারে, আর হয়তো জর্জিয়া মেলোনি এটাই বলতে পারে যে অবৈধ অভিবাসন লিবিয়া বা এই যে এইভাবে যে অবৈধভাবে লোকগুলো যায় সেগুলো কিভাবে ঠেকানো যায়। এই তো আর কিছু আপনার আইন শৃঙ্খলা বাহিনী এইটাকে উন্নত কিভাবে করা যায়, একটা দেশের সাথে আরেকটা বন্ধুত্ব কিভাবে করা যায়, এগুলোই আজ হয়তো তাদের আলোচনা মূল বিষয় থাকবে। তারপরে বলবো, যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা অবগত, তো তারা যদি এই বিষয়টা তুলে ধরে সকল ভুক্তভোগীদের কথাগুলো, প্রায় 60,000 ভুক্তভোগী, ফ্যামিলি বিষয় ভুক্তভোগী আছে, তারপর ট্যুরিস্টও বিজনেস ভিসাও দেখছি, বিজনেস ভিসা অনেকে পাইতেছেন, অপেক্ষা করতেছেন, ট্যুরিস্ট ভিসা, তারপরে স্টুডেন্ট ভিসা, তো ওয়ার্ক ভিসা ক্যাটাগরির মধ্যে তো আছেই 2023 সাল 24 সাল স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিকগুলো, তো ফ্যামিলি ভিসা, তো এগুলো সবার বিষয়গুলো যদি তুলে ধরে, যা মূল কথা হলো 2023 সাল 24 সাল এই বিষয়টা যদি তুলে ধরে তা আলহামদুলিল্লাহ ভালো। তো এটাই বলবো, অপেক্ষা করেন। তো সর্বশেষ যেটা বলবো যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে তৌহিদ হোসেন এবং কি ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসেন্দ্রো ওনার সাথে কি বৈঠক হয়েছে, তো এই বিষয়টা আমাদের সহযোদ্ধা লোটাস ভাই একটা ভয়েস দিয়েছে, তো এই ভয়েসটা ভিডিওটা ছাড়া হয়েছে, ওইখান থেকে যারা দেখেন নাই তো লাস্টেও এই ভয়েসটা আমি দিয়ে দিতেছি। এখন এই ভয়েসটা শুনুন এবং কি ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই এই আপডেটটা জানতে পারে। প্রিয় বক্তব্যকে সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যদিও জানি যে আসলে মন মানসিকভাবে কেউ ভালো না, সবাই আমরা মানসিক ক্ষতিগ্রস্ত মানসিকভাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা গত 2 দিন যাবত আমরা সবাই একটা আপডেটের জন্য অপেক্ষা করতেছিলাম। সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বলেছিলাম গত বৃহস্পতিবারে যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, এমনকি আমাদের যে বক্তব্যগীদের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করার কথা ছিল আমরা উত্থাপন করেছিলাম, এমনকি লিখিত আকারে ওনাদের কাছে দিয়ে আসছিলাম। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল বৃহস্পতিবারে বিকালে অ্যাম্বাসিডরের সাথে মিটিং করবে এবং আমাদের এই বিষয়গুলো তুলে ধরবে। তো আমাদেরকে বলেছিল পরবর্তীতে যোগাযোগ করার জন্য। তো শুক্র শনি যেহেতু অফিস বন্ধ ছিল সেজন্য আমরা যোগাযোগ করি নাই। আজকে রবিবার অফিস টাইমে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং কি যোগাযোগ করতে সক্ষম হয়েছি। ওনারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে যে বিষয়টা নিয়ে ওনারা আশ্বাস দিয়েছিল যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাম্বাসিডরের সাথে আমাদের বিষয়টা নিয়ে একটা বৈঠক বসবে, ওনারা বৈঠক করেছিল এবং আমাদের যেই দাবি দাওয়াগুলো আছে অথবা আমরা লিখিত আকারে যে জিনিসগুলো ওনাদেরকে জানিয়ে আসছি এই বিষয়গুলি নিয়ে ওনারা আলোচনা করেছে। এবং কি আমরা যে বিষয়টা জোর দাবি জানিয়েছিলাম যে আবেদনগুলো দীর্ঘদিন যাবত আটকে আছে, বিশেষ করে 23-24 সালের আবেদনগুলো, তারা যেন সেটা দ্রুত নিষ্পত্তি করে। তো এই বিষয়টাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে এবং অ্যাম্বাসিডরকেও এই কথাটা বলেছে। তো অ্যাম্বাসিডরও নাকি তার জায়গা থেকে যথেষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে এবং কি সে বলেছে এই যেগুলো দীর্ঘদিন যাবত আটকে আছে যে আবেদনগুলো, তার মধ্যে অনেক আবেদনই নাকি অলরেডি ক্লিয়ারেন্স পেয়ে গেছে, এগুলো খুব দ্রুত ভিসা পেয়ে যাবে। আর ব্যাকলগ যেটা আটকে আছে সেটা নিয়ে তারা খুব দ্রুত কাজ করতেছে। তারা ইতালিতে আমাদের এই বিষয়টা নিয়ে যে অফিসগুলো কাজ করে তাদের সাথে কমিউনিকেশন চালাচ্ছে কিভাবে দ্রুত এটা শেষ করা যায়, ওনাদের জায়গা থেকে ওনারা চেষ্টা করতেছে। এবং কি বলছে যে যেহেতু সামনের মাসে মেলুনি আসবে, তো তারা চাচ্ছে এর আগে হয়তোবা তারা পুরো শেষ করতে পারবে না, তারা মোটামুটি মানে একটা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করতেছে। এখন কথা হচ্ছে, আমাদের মন্ত্রণালয় থেকে বলছিল যে আপনারা একটা নোটিশ আকারে প্রকাশ করবেন এই কাজের অগ্রগতি সম্পর্কে। তো ওনারা বলছে যে এই সপ্তাহের মধ্যে ওনারা এই কাজের অগ্রগতি সম্পর্কে একটা নোটিশ প্রকাশ করবে এবং মন্ত্রণালয়কে ওই নোটিশটা পাঠাবে। তো মন্ত্রণালয় চেষ্টা করবে তাদের ওয়েবসাইটে জিনিসটা প্রকাশ করার জন্য।
তো মন্ত্রণালয় থেকে আমাদেরকে এটাই জানিয়েছে, ওনারা এটাও বলছে যে তোমরা 100% নিশ্চিত থাকো যে তোমাদের যে বিষয়টা অন্ততপক্ষে এইবার হয়তোবা এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে, যেহেতু ওনারাও এটার বিষয়ে খুব এগ্রেসিভ, আর আমাদের পক্ষ থেকে আমরা ওইভাবে চাপ প্রয়োগ করেছি, ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলছে সেটা হচ্ছে যেহেতু মেলুনি সামনে 1 মাস পরে মেলুনি আসতেছে, তার মধ্যে অনেকবারই অ্যাম্বাসিডরের সাথে মন্ত্রণালয়ের অনেকগুলো মিটিং আছে এবং কি ওনার সাথে অনেকবারই দেখা হবে। ওনারা বলছে যে প্রত্যেকবারই চেষ্টা করবে যে তাদের আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো মানে তাদেরকে জানানোর জন্য অথবা কথা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবে প্রত্যেকটা মিটিংয়ে। এই বিষয়টা আমাদেরকে আশ্বস্ত করছে। এখন ভাই আমাদেরকে এই তথ্যটাই মন্ত্রণালয় থেকে জানিয়েছে। এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, সবাই দোয়া করেন আমরা যেন এই সপ্তাহের ভিতরে ভালো একটা নোটিশ পাই এবং নোটিশ পেয়ে আমরা মোটামুটি একটু আশ্বস্ত হতে পারি যে আমাদের এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ কাজ হচ্ছে। আমরা যে দাবিগুলো উত্থাপন করছিলাম সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে ফ্যামিলি ভিসা, অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম, স্ক্যান কপি, রিটার্ন পাসপোর্ট সবার কথা স্পষ্টভাবে উল্লেখ করে দিছি, ঠিক আছে। আর যেটা আমরা কর্মসূচিটা বলছি, আমরা বলছি 23-24 যে ওয়ার্ক ভিসা আবেদনগুলো আটকে আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং ফ্যামিলি ভিসা যে জটিলতা আছে সেটা দ্রুত নিষ্পত্তি করতে হবে। আমাদের দাবিগুলোর মধ্যে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো এমনটা বাবার সুযোগ নাই কারো যে আমরা শুধু আপনার রিটার্ন পাসপোর্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এটা বাবার কোনো সুযোগ নাই, যেহেতু এটা দায়িত্বটা আমাদের কাছে, আমরা এটা কখনোই করবো না যে বাকিদেরকে বাদ দিয়ে শুধু আমাদের এই বিষয়টা আলোচনা করবো। সবার উদ্দেশ্যে বলি ভাই, কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের যে দাবিগুলো এগুলোর মধ্যে সবার কথা উল্লেখ আছে এবং আমরা যে কোটেশনগুলো দিয়ে আসছি সবার কথা উল্লেখ আছে, ওইখানে সবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এখানে তো নির্দিষ্ট একটা একক ক্যাটাগরি নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই ভাই, ঠিক আছে, কোনো সুযোগ নাই। সবার কথা ইনশাআল্লাহ আলোচনা হয়েছে। এখন কথা হচ্ছে উনি যেই নোটিশটা দিবে বলছে এই সপ্তাহে, এই নোটিশটার দিকে আমরা তাকিয়ে থাকি উনি এই নোটিশে কি উল্লেখ করে অথবা কাজের অগ্রগতি কি জানায়, ঠিক আছে। যেহেতু আমরা ওনাদের মৌখিক কথা কেউ বিশ্বাস করতে পারতেছি না, কারণ অ্যাম্বাসিডর আমাদেরকে অনেকভাবে মৌখিকভাবে বলছে অনেক সময়, কিন্তু তার কথার কোনো প্রতিফলন ঘটে না। তো এই জন্য এবার দেখি উনি ওনার নোটিশে, ওয়েবসাইটে নোটিশে কি বলে, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত হয় না ভাই। আমরা সবসময় বলছি প্রত্যেকের বিষয়টাই আমরা সমানভাবে আলোচনা করি, এখানে ভেদাভেদ অথবা কোনো একটা ক্যাটাগরি বেশি প্রাধান্য পাবে এই ধরনের কোনো সুযোগ নাই।